অন্ধকার ঘর, চারদিকে ধোঁয়ায় ভরে আছে। ধোঁয়া মিশ্রিত ঘরটিতে একটি মাদুর বিছিয়ে চোখ বন্ধ করে বসে বসে মন্ত্র পড়ছেন এক জাদু বাবা। লোকটিকে সবাই জাদু বাবা বলেই ডাকে। কালো বড় দাড়ি, কপালে বিন্দু বিন্দু কালো চিহ্ন, পরনে সাদা পাঞ্জাবি ও তার উপর কালো রঙের চাদর। সন্ধ্যার পর লোকটি একা একা ঘরে বসে বিশ্রাম নিতে থাকেন। এই সময় ঘরে কেউ আসতে পারে না, কিন্তু আজ তিনি বসে বসে মন্ত্র পড়ছেন। এখন তার কাছে একজন আসবে, যে তার সমস্যার কথা বলে জাদু বাবার থেকে সাহায্য চাইবে। দুদিন আগে থেকে জাদু বাবার দাসীর কাছে এসে সময় নির্ধারণ করে গেছে। সে আসতে চায়। সে উচ্চ বংশের একজন যুবক। জাদু বাবার ধ্যানের মাঝে তিনি শ্রবণ করলেন কারো পায়ের শব্দ। ধীরে ধীরে যুবকটির পায়ের শব্দ বৃদ্ধি পেতে থাকে। জাদু বাবা এখনও চোখ বন্ধ করে আছে, অপেক্ষায় আছে যুবকটি এসেই তাকে সালাম দেবে। তারপর তিনি চোখ খুলবেন। জাদু বাবার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে যুবকটি জুতো না খুলে মাদুরে ধপাস করে বসে পড়ে, তারপর জোরে চিল্লিয়ে বলে, ইয়া হাবিবি। এতটাই জোরে যুবকটি ইয়া হাবিবি বলেছে যে জাদু বাবা নিজেই ঘাবড়ে গেছেন। সাথে সাথে চোখ খুলে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকালেন যুবকটির দিকে। যুবকটির মুখে দুষ্টু হাসি ফুটিয়ে রেখেছে, যেন মনে হয় এর থেকে বড় বান্দার আর এক পিছু নেই। যুবকটি এবার জাদু বাবাকে বলে, কি ব্যাপার ম্যাজিক ফাদার, এভাবে ঘাবড়ে গেলে কেন? এই ছেলে, কে তুমি? আমার দরবারে কি চাই? আসার আগে অনুমতি নিতে হয় জানো না? আমি আমার এই মহলে যে সে লোককে আসতে দেই না। এখন এখানে বড় পরিবার থেকে একজন সাহায্যের জন্য আসবে, তুমি যাও। আমি সেই বড় পরিবার হতে সাহায্যের জন্য এসেছি ম্যাজিক ফাদার। চোখ বড় বড় হয়ে এলো জাদু বাবার। যুবকটির দিকে ভালো করে পরখ করে নিল। যুবকটি একটি কালো পাঞ্জাবি পরিধান করেছে। মাথার চুলগুলো ঘাড় অবধি বড় বড়। গালে দাড়িটা খুব বেশি বড় না হলেও সুদর্শন দেখার মতো বড় আছে। চোখে সুরমা, শ্যামলা মুখ তার। সব কিছু ঠিক থাকলেও যুবকটির মুখে যেন বান্দর মার্কা হাসি ঝুলে আছে। জাদু বাবা বলেন, কি সমস্যা তোমার? কি সমাধান চাও তুমি? আমার তার ছেড়া বউটাকে চাই ম্যাজিক ফাদার। ওকে না দেখতে পেয়ে আমি হয়ে যাচ্ছি অন্ধ। ওকে ছুঁতে না পেরে আমি হয়ে যাচ্ছি ইয়ে। ইয়ে কি? লজ্জা লজ্জা মুখ করে যুবকটি বলে, ইয়ে মানে বুঝেন না? আপনি কি বিবাহিত না জাদু বাবা? এই যুবক যেন মান সম্মান লুটে নিল। গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ, আমি বিবাহিত। আমার স্ত্রী ইন্তেকাল করেছে আজ থেকে 8 বছর আগে। তারপরও দ্বিতীয় বিয়ে করেননি ম্যাজিক ফাদার? আপনার যৌবন অটুট ছিল কিভাবে? আমি তো 3 মাস বউ হারিয়ে দিশে হারা। এখন যে করে হোক আমার বউকে আমি ফিরিয়ে নিতে চাই, না হলে আমি ইয়ে হয়ে যাচ্ছি। এই ইয়েটা কি? এই বুইরা ম্যাজিক ফাদার নাকি ইয়ে মানে বোঝে না, আফসোস। সরাসরি বলতে পারো না তুমি? কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন কথাটি। সামনে থাকা যুবকটি আবারও দুষ্টু হাসি দেখালো। মাঝারি আকারের দাড়িতে এই হাসি যেন আরো বেশি লুচ্চা ভাব ফুটিয়ে তুলেছে। যুবকটি বলতে শুরু করে, দিবাগত গভীর নিশীতে নিজের সহধর্মিনীর সহিত সাক্ষাৎ করিয়ে যে মধুর মিলন ঘটে, ওটা হঠাৎ করে হারিয়ে গেলে বলুন তো কেমন লাগে? আমি তো চারদিকে বইয়ের অভাবে সর্ষে ফুল দেখছি ম্যাজিক ফাদার। জাদু বাবার কাছে এখন পরিষ্কার হয়ে গেল বিষয়টি। রেগে গেলেন যুবকটির কথায়, তেজে কণ্ঠে বলেন, বেয়াদব ছেলে, এই শিখেছ তুমি পরিবার থেকে? জিভায় কামড় দিয়ে যুবকটি বলে, এগুলো কি পরিবার শেখায়? এগুলো তো আমি নিজে থেকে শিখেছি। বউ কাছে আসলে শেখা লাগে না, এমনিতেই শিখে যাই। আপনিও তো মনে হয় নিজের মতো করে শিখেছেন। মুখে লাগাম দিতে শেখো ছেলে। আপনি বউ ফিরিয়ে দিলে আমি লাগাম নিয়ে বউ সহ বাড়ি ফিরবো। বউ কেন চলে গেছে? আর একটা প্রেম ছিল? একদমই না। তাহলে? আমার বউ পালিয়েছে 3 মাস হলো। খোঁজ নিয়ে জেনেছি তার নাকি আমাকে ভালো লাগে না। আপনি এমন কালো জাদু করুন যাতে আমার বউ আমার কাছে ফিরে আসে ম্যাজিক ফাদার। আর হ্যাঁ, মেয়াদ না দিয়ে ভালো মানের কালো জাদু করুন, কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বউও হয়তো আবার চলে যেতে পারে। বউ আমার খালি পালাই পালাই করে, তখন কিন্তু বউ হারানোর মামলা আমি আপনার নামে করে দিব। আপনি যে একজন ম্যাজিক ফাদার এটা আমি মানব না তখন। যুবকটির কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তার, কিন্তু যুবকটি আসার আগে মোটা অঙ্কের টাকা দিয়ে এসেছে। সেক্ষেত্রে তার এসব পাগলের প্রলাপ শ্রবণ করতে বাধ্য। জাদু বাবা প্রশ্ন করেন, তোমার বউ তোমাকে ভালোবাসে না? যুবকটি মাথা নাড়াল। জাদু বাবা বলেন, কেন? কারণ আমি সুস্থ।
জাদু বাবা উপলব্ধি করছেন তিনি এখন সুস্থ মস্তিষ্কে থাকার উপক্রমে নেই। এই যুবক তাকে মানসিক রোগী বানিয়ে দেবে। এতক্ষণ কথা বলে বোঝা যাচ্ছে এ ছেলে মানসিক রোগী। সে কি বলছে তার বউ গেছে সে সুস্থ বলে। জাদু বাবা আবারও প্রশ্ন করেন, তুমি কি আগে অসুস্থ ছিলে? হুম, কি হয়েছিল? আমি পাগল ছিলাম। চোখ যেন কোটর থেকে বের হয়ে আসার মতো। এই যুবক কিনা পাগলও ছিল। জাদু বাবা এবার হেয়ালি করে বলেন, এখন কি নিজেকে সুস্থ বলে মনে করো? সুস্থ না হলে কি বউ যেত? বউ গেছে তো আমি সুস্থ বলে। দেখুন, এত কথা বাদ, আমার বউকে ফিরিয়ে দিন। আমি আমার বংশবৃদ্ধি করতে ব্যস্ত হতে চাই। তোমার বউ আসলে কি চায় এটা তো জানতে হবে। তার থেকেও বড় কথা, তুমি পাগল থাকতে বউ পালায়নি, সুস্থ হওয়ার পর কেন পালালো? আমি সুস্থ হওয়ার পর পাগলের মতো ছিলাম না, তাই বউ পালিয়েছে। একটু শুরু থেকে খুলে বলো তো বাবা। কি খুলবো? না মানে গলা ঝেড়ে বলো, তোমার সাথে কি কি ঘটেছিল? গলা যখন ঝাড়তেই হবে তাহলে আমাকে এক গ্লাস পানি দিন। জাদু বাবা ভেতরের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে জোরে ডাক দিলেন। জোহরা মা, জোহরা। দেয়ালের ওপাশ থেকে ভেসে আসলো সুন্দর মিষ্টি কণ্ঠ, বলে, জি বাবা বলুন। এক গ্লাস পানি আনতো। কিছুক্ষণ পর একটি মেয়ে আসে এক গ্লাস পানি ও একটি জগ ভর্তি পানি নিয়ে। মেয়েটির আপাত মস্তক বোরকা দিয়ে আবৃত। মেয়েটির কাজল কালো চোখ দেখে যুবকটি জাদু বাবার উদ্দেশ্যে বলে, আপনার মেয়ে? হ্যাঁ, কেন? অতীব সুন্দরী সে। তোমার নজর খারাপ ছেলে। ছেলে মানুষ হয়ে জন্মেছি, নজর চারটার দিকে গেলেও সমস্যা কি? বিয়ে করে বৈধ প্রেম করাই যায়। দ্রুত পদত্যাগ করো জোহরা, আর তুমি তোমার বিষয়ে বলতে থাকো। যুবকটি গ্লাসের পানি এক ঢোকে গিলে জোহরার হাতে দিয়ে বলে, তো চলুন ফ্ল্যাশব্যাকে। তাহলে নিয়েই চলো, কিন্তু তার আগে তোমার নামটি তো বলো। জুলফিকার সওদাগর। আচ্ছা চলো তাহলে তোমার সেই ফ্ল্যাশব্যাকে। তার আগে একটি কথা বলে রাখি, আমি কিন্তু কিছু কিছু বিষয় গোপন রেখে বলবো ম্যাজিক ফাদার। কারণ কিছু কিছু জায়গায় আপনাকে জানাতে চাই না। সেগুলো আমাদের একান্তই স্বামী স্ত্রীর। আচ্ছা ঠিক আছে। চলুন তাহলে। ফ্ল্যাশব্যাক। চারদিকে অন্ধকার ছেয়ে গেছে, শুনশান নীরবতা চারিপাশ, গাছগাছালিতে ভরা পরিবেশ। শ্মশান ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি সুন্দরী কন্যা। ভৃত পায়ে কাঁপতে কাঁপতে পৌঁছালো বৃহৎ এক রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। বাড়িটির নামের দিকে তাকালো, ওখানে লেখা আছে সওদাগর মহল। মেয়েটি একবার ভাবছে ঢুকবে, আবার ভাবছে ঢুকবে না। বাড়ির লোকেরা তো তাকে চিনবে না। ধীর পায়ে এগিয়ে যেতে যেতে বাড়ির মধ্যে ঢুকে পড়ল মেয়েটি। দারোয়ান নাক ডেকে বেঘরে ঘুমিয়ে আছে, তার খেয়াল নেই। একটি মেয়ে ভীতস্ত পায়ে বাড়িটির ভেতরে ঢুকে গেল। মেয়েটি বাড়িটির ভেতরে এসে কলিং বেল টিপতে লাগলো। কিছুক্ষণ পর একটি কালো বেনুনি করা ঘুম ঘুম চোখের মেয়ে দরজা খুলে দিল। মেয়েটি চোখ ডলতে ডলতে বলে, কে আপনি? আমি ফালাক। কে পালাক? কাকে চাই? এত রাতে সওদাগর বাড়িতে কেন? জি, আমার পুরো নাম ফালাক রাশমিনা। এখানে রোবাইদা আন্টি আছেন? আমার কাছে শুধু এই বাড়ির নাম ঠিকানা আর ওই আন্টির নামটাই জানা ছিল। রুবাইদা নামটি শুনে মেয়েটি বুঝল বাড়ির বড় গিন্নির কথা বলা হচ্ছে। এই বাড়ির দুই ভাই, জুনায়েদ সওদাগর আর জুবাইর সওদাগর। তাদের বোন জাহানারা। বোনের বিয়ে দেওয়ার পরও ঘর জামাই করে রাখা আছে। তাদের দুই সন্তান, একটি মেয়ের নাম তামান্না আর একটি ছেলে নাম তাহের। জুনাইদ সবার বড়, তার একটি মাত্র সন্তান নাম জুলফিকার সওদাগর ও জুবাইদের দুইটি পুত্র। একজনের নাম জিহির সওদাগর ও আরেকজনের নাম জিসান সওদাগর। জিসান হয়েছে প্রতিবন্ধী স্বভাবের, সে অনেক কিছুই বোঝে না। একটু আগে হলরুমের সোফায় শুয়েছিল, ঘুম আসে না নিজ ঘরে, কিন্তু ঘুম আর হলো না। কলিং বেলের শব্দ পেয়ে উঠে দাঁড়ালো। তার মধ্যেই কালো বর্ণের মেয়েটি দরজা খুলে দিল। মেয়েটির নাম মর্জিনা, এই বাড়িতে কাজ করে। মায়ের হাত ধরেই এই বাড়িকে চিনেছে। মা মারা যাওয়ার পর এই বাড়িতেই কাজের দায়িত্ব নেয়। মর্জিনা এবার ফালাকের দিকে তাকিয়ে বলে, বড় মা তো এখন ঘুমে, ওনাকে এই রাতে ডাকলে অনেক সমস্যা হবে। আমার মাইনে কেটে নেবে, তাইলে আমি লেখাপড়া করতে পারবো না। মেয়েটির বয়স কম দেখা যাচ্ছে, যদিও ফালাক নিজেও 18তে পা দিয়েছে, কিন্তু মর্জিনা দেখতে প্রায় তার থেকে 2 বছরের কম হবে। ফালাক আফসোসের সুরে পড়ে, ও, আমি তো অনেক দূর থেকে এসেছি, এখানে কিছুই চিনি না। আমাকে এখানে পাঠানো হয়েছে।
বলেছিল রুবাইদা আন্টির সাথে কথা বললেই হবে। মর্জিনা পড়ল বিপাকে। কি করবে না করবে বুঝতে পারছে না। এই মেয়েকে স্থান দেওয়া কি ঠিক হবে? আবার এই রাতে এই মেয়েকে বাইরে পাঠানো ঠিক হবে না। মেয়েটি দেখতেও বেশ সুন্দরী বললে ভুল হবে, বলা যায় আগুন সুন্দরী। এতটা সুন্দর না হলেও পারত। তার মতো কালো হলে অন্তত রাতের আধারে মিলে যেত, কেউ চিনতে পারতো না মেয়েটিকে। এইসব উদ্ভট কথা ভাবছে মর্জিনা। ফালাক বলে ওঠে, কি হয়েছে? ভাবছি কি করা যায়। আচ্ছা, আজ রাতে আমার সাথে থাকো। আমি ছোট্ট একটা ঘরে থাকি। তুমি আজকের রাত আমার সাথে কাটাও। কাল সকালে গিন্নিমা উঠলে কথা হবে। খুশি খুশি মুখে ফালাক ঢুকলো ভিতরে। সোজা চলে গেল মর্জিনার দেখানো ঘরটির দিকে। মর্জিনা সদর দরজা বন্ধ করে দিল। পেছনে ফিরে দেখে পুতুল হাতে দাঁড়িয়ে আছে জিসান। ভয় পেয়ে গেল মর্জিনা। সাথে সাথে বুকে ফু দিয়ে চলে যায় নিজের ঘরে। কোনো কথা বলে না জিসানের সাথে। জিসান প্রতিবন্ধী হওয়ার কারণে ওকে কিছুটা ভয় পায় মর্জিনা। শুধু জিসান না, ইদানিং জুলফিকারকেও ভয় পেয়ে চলে সে। বলা যায় এই বাড়ির প্রত্যেককেই ভয় পায়। তবে ভয় পেলেও বাকিদের সামনে কাজ করলে সমস্যা হয় না। এই পাগলা দুই ভাইয়ের সামনে কিছু করলে কখন কি ভাঙে আর তার মাথা ফাটিয়ে দেয়, এসবের ঠিক নেই। কিছুদিন আগেও মর্জিনার কপালে একটি প্লেট ছুঁড়ে মেরেছে জিসান। সে থেকেই আরও বেশি এড়িয়ে চলে জিসানকে। নিশুতি রাতে বাড়ির চারপাশে শিয়াল কুকুরের ডাক বৃদ্ধি পায়। তবে এখন যেন একটা কুকুরের ডাক খুব জোরে আর বাজেভাবে শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো কুকুর কান্না করছে। কিছুক্ষণ এমন শব্দ হয়ে সবকিছু নীরব হয়ে গেল। এই তো একটু আগেই মর্জিনার ঘরে এসে বিছানায় বসলো ফালাক। কাঠের ছোট জানালা খোলা, জানালা দিয়ে বড় জঙ্গল দেখা যাচ্ছে। ওখানে একটু আগে কিছু কুকুরের ছোটাছুটি দেখেছিল। ছোটাছুটি করলেও তারা চুপ ছিল। মর্জিনা এসে একটি বালিশ দিয়ে বলেছিল, নাও, আমার পাশে ঘুমিয়ে পড়ো। ফালাক বালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মাত্র বিছানায় মাথা এলিয়ে দিতে পারল না, গভীর নিদ্রা হানা দিল মর্জিনার আঁখিতে। নতুন পরিবেশে নির্জন স্থানে ফালাক ভয় পাচ্ছে। ঘুম তার আঁখি জোড়াতে আসার নাম নেই। এখন হবে প্রায় 1:30। এমন সময় কুকুরের কান্নার আওয়াজ ভয়ানক পরিবেশ তৈরি করে। ফালাক চোখ বন্ধ করে আয়তুল কুরসি পড়ে নিল। ভয় পেলে এই দোয়া পড়লে কাজ হয়। একটু পর গভীর ঘুমে ডুবে গেল ফালাক নিজেও। সকালে ফালাককে ঠেলতে থাকে মর্জিনা। কিছুক্ষণ ডাকার পর উঠে বসে ফালাক। মর্জিনা বলে, গিন্নিমা উঠেছে, তোমার কথা বলছি, তার কাছে যাও, হাত মুখ ধুয়ে দেখা করো। ফালাক তাকালো এদিক ওদিক। ঘরের কোথাও ওয়াশরুম নেই। মর্জিনাকে বলে, ওয়াশরুম কোথায়? ওটা আমার ঘরে নেই। আমি এই বাড়ির কাজের বেটি। আমার কি আর বড় লোকদের মতো থাকলে হবে? আমার একটা গোসলখানা আছে। ওই দরজা খুললে দেখবা বাইরে ছোট্ট টিনের গোসলখানা আর টয়লেট। ওইখানে সব কিছু পাবা। ফালাক বের হয়ে ওই টিনের ঘরে ঢুকে দেখল বালতি ভর্তি পানি। হাত মুখ ধুয়ে বাইরে আসতেই ফালাকের চোখ যায় কিছুটা দূরে জঙ্গলের সামনে। জোরে চিল্লিয়ে ওঠে সে। সাথে সাথে সেখানে প্রস্তর হয় মর্জিনা। হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়েছে, কি হয়েছে? ওই দেখো। আঙুল দিয়ে ইশারা করে ফালাক। আঙুলের দৃষ্টি বরাবর চোখ দিতেই মর্জিনা কপাল চাপড়ায়। দূরে একটি মৃত কালো কুকুর আছে আর সামনে তার ছোপ ছোপ রক্ত। দেখতে ভয়ানক লাগলেও মর্জিনার কাছে এগুলো কোনো ব্যাপার না। সে প্রতিদিন এগুলো পরিষ্কার করে। জঙ্গলের কারণে এই দিকটায় শিয়াল কুকুরের লাশ প্রায়ই পাওয়া যায়। মর্জিনা একটু ধাক্কা দিলেও ফালাককে খোঁচা মেরে বলে, এই দেখে কেউ চিৎকার দেয়? আমি ভাবছি কোনো মানুষ মরছে। ধুর, চলো তো, গিন্নিমা ডাকে, আমাকে আবার স্কুলে যেতে হবে। তুমি স্কুলেও যাও? হ্যাঁ যাই, জুলফি ভাই বলছে আমাকে পড়াশোনা করতে। আমিও সুযোগ পাইছি, তাই পড়তেছি। জুলফি ভাই এই বাড়ির বড় কর্তার একমাত্র ছেলে। আচ্ছা, এখন চলো তো, গিন্নিমা রাগ করলে আমার স্কুলে যাওয়া হবে না। হলরুমের দিকে যাওয়ার আগে মর্জিনার ঘরে আসতে হয়। মর্জিনার ঘরে এসেই ফালাক বলে, একটু দাঁড়াও, ব্যাগটি নিয়ে যাই। আচ্ছা, তাড়াতাড়ি আসো। ব্যাগ হাতে নিয়ে ফালাক তাকালো মর্জিনার দিকে। মর্জিনা আগে হাঁটছে, ফালাক ওকে অনুসরণ করে হাঁটতে থাকে। হলরুমের সোফায় কপালের দিকে হাত দিয়ে চোখ ঢেকে আছে মধ্যবয়স্ক এক মহিলা। ফালাক তার হাতের বালা দেখেই চিনে নেয়। মুখে সৌজন্যতা হাসি ফুটিয়ে বলে, মিষ্টি মা।
অবাক হয়ে তাকালো বাড়ির সবাই। গম্ভীর মুখশ্রীর মহিলাকে যেখানে সবাই সম্পর্কের নামেই ডাকে, সেখানে বাইরের এক মেয়ে শুধু মিষ্টিমা বলে ডাকছে। রুবাইদার কপাল থেকে হাতটি সরে আসলো। এই ডাক যে শুধুমাত্র একজনই ডেকেছে তাকে। রুবাইদা মাথা উঁচু করে তাকিয়ে বলে, তুমি কি আমার ফালাক? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল ফালাক। দ্রুত গতিতে সোফা থেকে উঠে ফালাককে জড়িয়ে ধরে বলে, তুই আসবি, আমাকে আগে জানাবি না? কবে ছাড়া পেয়েছিস তুই? কালকে ওরা আমাকে বলল মা মারা যাওয়ার আগে তোমার কাছে আমার দায়িত্ব দিয়ে গেছে। আমার 18 বছর বয়স হলে তুমি আমার দায়িত্ব নেবে। আমার তো কেউ নেই। কে বলেছে কেউ নেই তোর? তোর এই মিষ্টিমা আছে। তোর মাকে অনেক করে বলেছি তোকে আমার কাছে রাখতে, কিন্তু ও শুনলো না, তোকে আশ্রমে রেখে দিল। তোমাকে আর কত জ্বালাবো বলো? এই যে এখন জ্বালাতে চলে এসছি, এটাই তো অনেক। ওদের কথার মাঝে উপর থেকে ফাইল নিয়ে নিচে নামতে থাকে জেহের। চোখ ফাইলের দিকে রেখে মুখে বলতে থাকে, আজ মিটিংয়ের জন্য সবকিছু প্রস্তুত বড় বাবা। কথাগুলো জেহির বলে জুনাইদ সওদাগরকে উদ্দেশ্য করে। কথা শেষ করে ফাইল বন্ধ করে তার সামনাসামনি চোখ রাখতেই থমকে গেল জেহির। সামনে থাকা কন্যাটির মুখশ্রী দেখে তার দুনিয়া সেখানেই থমকে যায়। মনে হতে থাকে ফুলের সাম্রাজ্যে ফুটে ওঠা এক স্নিগ্ধ গোলাপ। এই গোলাপের প্রতি আকৃষ্ট হতে থাকে জেহির। এক দৃষ্টিতে দেখছে সে ফালাককে। ফালাকের সামনে এসে বলে, আপনি কে? রুবাইদা ফালাকের গালে হাত ছুঁয়ে বলে, আমার বান্ধবীর মেয়ে ফালাক রাশমিনা। তোর মনে আছে ফারজানা আন্টির কথা? ওর মেয়েটা ওই যে অনেক আগে এসেছিল আমাদের বাসায়। অসুস্থ ছিল ফারজানা, কিছুদিন আমাদের বাসায় থেকে চলে যায়। ফালাক এত বছর আশ্রমে থেকেছে, 18 বছর বয়স হয়েছে বলে ওকে চলে আসতে হয়। আমি বলেছিলাম ওর 18 বছর বয়স হলে আমার কাছে থাকবে। ও, নাইস টু মিট ইউ। ফালাক কোনো উত্তর দিল না। এমন গম্ভীর পরিবেশের সাথে সে অবগত না। কিছুটা রুবাইদার সাথে লেপ্টে রইল। জেহির মোহিত হয়ে দেখছে ফালাকের ভীত চাহনি। মনে মনে বলে, ভীতময়ী। জুনাইদ সওদাগরের দিকে তাকিয়ে জেহির বলে, ভীতময়ী, আমাকে আগে আগে শোরুমে যেতে হবে। তোমরা তোমাদের মতো সময় করে আরো থেকে শোরুমের দিকে এসো। বলেই প্রস্থান করল জেহির। রুবাইদা আজ সারাদিন কাটালো ফালাকের সাথে। ফালাককে নিয়ে ছাদ থেকে শুরু করে দালান ঘুরে ঘুরে দেখালো। ফালাকের জন্য একটি নির্দিষ্ট ঘর ঠিক করে দেয়া হলো। রাতে খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। ফালাক তার জন্য ঠিক করা ঘরে আসতেই নাকে পোড়া পোড়া গন্ধ পায়। ভাবে কিছু একটা পড়ছে। বাইরে বের হয়ে দেখে চারপাশ অন্ধকার। ফালাকের নিজস্ব কোনো ফোন নেই। সাথে একটি ছোট্ট টর্চ লাইট নিয়ে এদিক ওদিক দেখছে। উপর থেকে কিছু ধোঁয়া আসতে দেখে ফালাক উপরে যায়। অদ্ভুত বিষয়, এতক্ষণ পোড়া আর ধোঁয়ার গন্ধ থাকলেও এখন সেগুলো নেই। আশেপাশে ভালো করে পরখ করে ফালাক কিছুই পাচ্ছে না খুঁজে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ আসতে থাকে। তার সাথে করে শব্দ আসে মেয়ে কণ্ঠে। ফালাক ভয়তে ভয়তে এগোতে থাকে। কিছু দূর এগোতেই ফালাক উপলব্ধি করে তার পেছন দিয়ে কিছু গেল। পেছনে ঘুরে কাউকে দেখতে পেল না ফালাক, তবে ফ্লোরে রক্তের লম্বা লাইন লেগে আছে। এই লাইনগুলো অনুসরণ করে হাঁটতে থাকে। একটি অন্ধকার ঘরে ঢুকে পড়ল ফালাক। ঘরে যেতেই ফালাক উপলব্ধি করে তার কাঁধে কেউ হাত রেখেছে। পেছন ঘুরে ফালাক দেখল কাঁধে হাত রাখা ব্যক্তিটির বড় বড় দাড়ি, গোঁফ আর মাথার চুল। একদম পাগলের মতো লাগছে তাকে। সে আর কেউ না, জুলফিকার। ফালাকের মুখ পুরো বন্ধ হয়ে গেল জুলফিকারের এই রূপ দেখে। হঠাৎই জুলফিকার তার দাঁত বের করে হেসে দিয়ে বলে ওঠে, হ্যাঁ বউ, তুই এসেছিস? আমার পুতুল বউ এসেছে। চল বউ, বিয়ে করি, আবার পাশর করবো তো। বলেই হাত তালি দেয় জুলফিকার। ফালাকের জান যায় যায় অবস্থা। ভয়তে দিল এক চিৎকার। বাড়ির সবাই উপস্থিত হলেও ওদের চিৎকার শুনে ফালাক কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করলেও জুলফিকারের চিৎকার শুনে নিজেও অবাক হয়ে চুপ করে গেল। রুবাইদা এসে প্রশ্ন করে, কি হয়েছে? ফালাক তখন জুলফিকারের দিকে তাকিয়ে বলে, আপনি চিৎকার করলেন কেন? তুই চিল্লিয়েছিস তাই চিল্লিয়েছি। বউ চিল্লালে বর চুপ থাকবে কেন? তুই করে বলাতে ফালাক আরো বেশি হক চুকিয়ে গেল। রুবাইদার কাছে এসে বলে, উপরে কিছু একটা পুড়ছিল। আমি গন্ধ পেয়ে উপরে আসি, এসে দেখি পোড়া কিছুই নেই। পরে এক মেয়ে চিল্লিয়ে বলে, বাঁচাও বাঁচাও। ওটাও উধাও হয়ে যায়। এরপর আবার দেখি এই সিঁড়ির দিকে রক্তের লাইন। ওটা দেখতে দেখতেই উনি আমাকে ডাক দেন।
ফালাকের হার্টবিট অনেক দ্রুত গতিতে চলতে থাকে। ভয় পেয়েছে খুব মেয়েটি। মর্জিনা এসে লাইট জ্বালিয়ে দিল। কোথাও কোনো রক্তের দাগ নেই, কোথাও কোনো কিছু পড়ার আভাস নেই। এই রাতে চিৎকার করে লোক জড়ো করে আবার বানিয়ে গল্প বলায় ক্ষিপ্ত হলেন ফরিদা, রুবাইদার ছোট যা। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই রাতে মিথ্যে গল্প শোনাতে আমাদের ডেকেছো? শোনো মেয়ে, তোমার কোনো কাজ নাই থাকতে পারে, আমাদের অনেক কাজ থাকে। এসব ফালতু কাজ যেন দ্বিতীয়বার করতে না দেখি। ফালাক কান্না করে দেয়। সে তো সত্যি এখানে কিছু দেখেছিল, কিন্তু এই কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে গেল কিভাবে বুঝতে পারছে না। তাহলে কি এইসব তার ভ্রম ছিল? হতেও পারে। ফালাক মন খারাপ করে নিজের ঘরের দিকে যাবে, অমনি জুলফিকার ফালাকের হাত ধরে বলে ওঠে, এই বউ, কোথায় যাচ্ছিস? থাকবি না আমার সাথে? আজ তো আমাদের বাসর রাত, থাকবো, বাসর করব। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে জাদু বাবা। জুলফিকারের দিকে তাকিয়ে বলেন, তুমি তো পাগল ছিলে, বাসর করতে চাইতে কেন? লাজুক হাসি দিয়ে জুলফিকার বলে, পাগলা জীবনের অনুভূতি থেকে বলছি, পাগলদেরও বাসর করার অনুভূতি আছে। চোখ যেন বেরিয়ে আসবে। এই যুবক যেন এখনো পাগল। জাদু বাবা প্রশ্ন করে, তুমি সুস্থ হওয়ার পর ডক্টর দেখিয়েছিলে তো? না, আমি ডাক্তার দেখাইনি, কারণ ডাক্তার আমার বাড়িতে এসে আমাকে দেখে গেছিল। আচ্ছা, তারপর কি ঘটেছিল? কথার মাঝে বাম হাত ঢুকিয়ে দেন আপনি। শান্তি করে বউয়ের স্মৃতিচারণ করতে দিচ্ছেন না। অবশ্য এই সময়টুকু আমার বেদনার সময় যায়। কেন? আমার বউ তখন আমার বউ ছিল না, সে ছিল আমার চাচাতো ভাইয়ের হবু বউ। মানে? জেহেরের হবু বউ ছিল আমার বউ। বিয়ে কিভাবে করলে? পাগলেরা যেভাবে করে। স্পষ্ট করে বলো। তাহলে শুনুন, বাম হাত না ঢুকিয়ে। সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে আনমনে বসে আছে ফালাক। ভাবছে এই 2 রাতের কথা। এই বাড়িতে কিছু একটা রহস্য আছে, যদিও তার জানার ইচ্ছে নেই। তবে ভৌতিক হলে সে এ বাড়িতে থাকবে না, কিন্তু যাবে কোথায়? মা মারা গেছে সেই ছোটবেলায়, বাবা কোথায় জানে না ফালাক। মা বলেছিল, ভুলেও বাবার কাছে যাবি না, তোর বাবা ভালো মানুষ না, বাজে একটা লোক সে। পারলে নিজেকে আড়াল করে রাখবি। তোর হাতে একটু জন্মদাগ আছে, এটি কখনো কাউকে দেখাবি না, দেখালেই তোর বিপদ। এইসব ভাবছে আর ভয়তে ঘামছে। দরজা খোলার খটখট আওয়াজে ভয় পেল। ঘাবড়ে উঠে পেছনে তাকিয়ে দেখল মর্জিনাকে, পাশে বসে ফালাকের চোখ মুখ দেখে বলে, রাতে ঘুমাওনি ঠিক মতো? মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল ফালাক। মর্জিনা বলে, স্বাভাবিক ব্যাপার, এই যে ভুতুরে বাড়ি, এইখানে তো এমন হবেই। আচ্ছা, ওই পাগল লোকটা আমাকে বউ বউ করছিল কেন? জুলফি ভাই একটা দুর্ঘটনার কারণে পাগল হয়ে গেছে। কি সেই দুর্ঘটনা? ওনার প্রাণপ্রিয় স্ত্রী, ওনার মাধ্যমে আঘাত পেয়েছে আমাদের জুলফি ভাই। তখন থেকেই তার এই অবস্থা। হয়তো নতুন মেয়ে হিসেবে তোমাকে দেখে ভেবে নিয়েছে তুমি তার সেই বউ। ওনার আগে বউ ছিল, আর সেই বউ এখন কোথায়? সে গেলে অন্য কাউকে কেন বউ বলবে? যদিও আমি সঠিক বলতে পারবো না, তবে জুলফি ভাই তার বউকে অনেক ভালোবাসতো। এই জন্য হয়তো পাগল মন তোমাকে বউ হিসেবে ভেবেছে। কি এমন হয়েছিল যে পাগল হয়ে গেল? জুলফি ভাইকে কেউ খুন করতে চেয়েছিল। নির্মম এক ঘটনা ঘটেছে তার সাথে। আমার জুলফি ভাই ওনার বউকে অনেক যত্ন করত, ভালোবাসতো, আর সে কিনা। বাকি কথা বলার আগে ওখানে উপস্থিত হয় জেহেরকে দেখে থেমে যায় মর্জিনা। জেহের বলে, বড়মা বলেছে তোমাকে শহরে নিয়ে যেতে, কলেজে ভর্তি করাতে হবে। এখানে কলেজ নেই? আছে, তবে না শহরের মতো উন্নত না। বড়মা চায় তুমি ঝুমঝুমপুরের কলেজে না পড়ে যশোরের মোটামুটি ভালো কোনো কলেজে পড়ো। আচ্ছা। মর্জিনা বলে ওঠে, আগে সকালের খাবার খেয়ে নাও, তারপর না হয় বাহিরে গেলে, আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে। জেহের বাইরে গেল। মর্জিনা ছুটল খাবার বাড়তে। ফালাক আজ অনেক খুশি। রুবাইদার সহায়তায় আশ্রমে পড়াশোনা করতে পেরেছে, এখন কলেজে ভর্তি হতে পারবে। জুলফিকারের ফ্ল্যাশব্যাকের মাঝে এবারও বাধা দিল জাদু বাবা। প্রশ্ন করেন, তোমার আগেও একটা বউ ছিল? জি, লাভ ম্যারেজ। হক চুকিয়ে গেলেন জাদু বাবা। গম্ভীর কণ্ঠে বলেন, আবার ফালাক মেয়েটিকে বউ বলছো, আসলে তুমি কাকে ভালোবাসো? আমি আমার বউকে ভালোবাসি। বউকে ভালোবাসলে ফালাকের কাছে কি তোমার? ভালোবাসা।
কয়জনের থেকে চাও ভালোবাসা? আপাতত বউয়ের থেকে ভালোবাসা চাই। তাহলে ফালাক মেয়েটির কি হবে? ওকেই তো চাই। 2 নৌকায় পা দিতে যেও না বর্ষ, নৌকা সরে গেলে পানিতে ডুবে মরবে। ইসলামে তো 4 বিয়ে জায়েজ আছে। এখন আমি যদি 4 নৌকায় পা দেই, আমি কি পড়ে যাব? তোমার পা 2টা, 4 নৌকায় একসাথে পা দিবে কিভাবে? পা 2টা 2 নৌকায় আড়াআড়ি ভাবে দিয়ে হাত 2টাও বাকি 2 নৌকায় আড়াআড়ি ভাবে দিব। তোমার চরিত্রে সমস্যা আছে। বউ না থাকার ফল এটা। আচ্ছা, এই গোলকধাঁধা থেকে বের করো আমাকে। কাহিনীটা খুলে বলো আরো। জি, আমি বলি, আপনি আমাকে বাধা দিন বারবার। বিরক্ত লাগে এত ডিস্টার্ব করলে। বউ কিভাবে গেল সেই কাহিনী না জানিয়ে তুমি জানাচ্ছ অন্য কাহিনী। আমি বাধা দিব না তো কি করব? আমার বউয়ের সাথেই সম্পর্ক এগুলোর। চুপচাপ ভদ্র বাচ্চাদের মতো আমার কথাগুলো শুনুন। ভদ্র বাচ্চা? এত বড় বয়স্ক এক জাদু বাবাকে কি না ভদ্র বাচ্চাদের মতো হতে বলছে? তারপরও মনোযোগ দিয়ে শুনতে চায় বাকি ঘটনা। গাড়িতে করে শহরের দিকে যাচ্ছে ফালাক ও জেহের। ড্রাইভ করছে জেহের আর পাশে বসে আছে ফালাক। কাগজপত্র সব ভালো করে দেখতে থাকে। সবকিছু দেখে জানালা দিয়ে বাইরের দিকে দেখছে ফালাক। জায়গায় জায়গায় ধান ক্ষেত দেখা যাচ্ছে, যেগুলো চলমান গাড়ির সাথে সাথে হারিয়ে যাচ্ছে। নাকে ভেসে আসে প্রাকৃতিক বাতাসের ঘ্রাণ। যশোর শহরে পৌঁছে গেল গাড়ি। ফালাকের নজর থেকে এড়িয়ে গেল সেই সবুজে ভরা পরিবেশ। এখন চারপাশে বড় বড় বিল্ডিং। অবশেষে পৌঁছালো কলেজের সামনে। গাড়ি থেকে নেমে কলেজটিতে চোখ আওড়াতেই থাকে ফালাক। আজ সে ভাগ্যে থাকলে এই কলেজে ভর্তি হবে। জেহের গাড়ি থেকে নেমে গলা খাকারি দিয়ে বলে, বড়মা বলেছিল তোমাকে মহিলা কলেজে ভর্তি করিয়ে দিতে। যদিও অন্য কলেজ ভালো আছে, কিন্তু তুমি ইনসিকিউর ফিল করবে, তাই এখানে ভর্তি হতে বললাম। তোমার আপত্তি আছে কি? মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল ফালাক। যশোর সরকারি মহিলা কলেজের ভেতর ঢুকছে আর চারপাশের পরিবেশ দেখছে। জেহের তাকে ভর্তি করিয়ে দিল। কলেজে ভর্তির পর ফালাক আনন্দের সাথে জেহেরকে বলে, আমি একটু কলেজটা ঘুরে দেখতে চাই। আজ তো ক্লাস নেই, একটু ঘুরে আসি। ফালাকের হাসিমাখা মুখের এই আবদার ফেলতে পারে না জেহের। সম্মতি দিয়ে বলে, চলো আমিও যাই তোমার সাথে। চলুন বলেই হেসে দেয় ফালাক। জেহের দেখতে থাকে সেই চওড়া ঠোঁটের হাসি। ভালোবাসার শীতল হাওয়া বয়ে যাচ্ছে জেহেরের মধ্য দিয়ে। ফালাক দৌড়ে দৌড়ে এক এক বিল্ডিং দেখতে থাকে নিজস্ব সাবজেক্টের জন্য। যেই রুম ওগুলো দেখছে আর জেহেরকে বলে, এই রুমটাতে আমি ক্লাস করব। আমারও নতুন বান্ধবী হবে। ভাবতে অবাক লাগছে, এক অন্য পরিবেশে আসলাম। আশ্রমে এসব ফ্যাসিলিটিস ছিল না? ওখানে তো বাইরে বের হওয়া, প্রতিদিন ঠিকমতো ক্লাস করতে যাওয়ার উপায় ছিল না। আর অনেক বাচ্চাদের দেখতে হয় যে, তারপরে ওরা আমাকে অনেক যত্ন করেছে। এবার থেকে তুমি প্রতিদিন ক্লাস করতে পারবে। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা তাহলে চলো এবার, আমাকে আবার অফিস যেতে হবে। চলুন। গাড়িতে উঠিয়ে ফালাক জেহেরকে প্রশ্ন করে, আচ্ছা আপনাদের কিসের বিজনেস? স্বর্ণের। আমাদের নিজস্ব বংশীয় স্বর্ণের ব্যবসা আছে। মাছের আড়ত আছে, যার কারণে আমাদের আর আলাদা চাকরি করতে হয় না। এমনিতে এত বড় ব্যবসা প্রথমে আমাদের দাদা, তারপর বাবা, কাকা দেখেছে, আর এখন আমরা দেখছি। ও। ড্রাইভে মনোযোগী হয় জেহের। ফালাক আনমনে বসে আছে, মুস্কি হাসি দিয়ে ভাবছে তার জীবনটা কিভাবে সামনে এগিয়ে চলবে। জেহের আয়নায় তাকিয়ে দেখছে ফালাককে। জেহের মনে মনে আওড়ায়, স্নিগ্ধ ভীতময়ী। বাড়িতে এসেই ফালাক দৌড়ে চলে যেতে থাকে। সদর দরজার বড় বড় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আর ফালাকের ওড়না বাতাসে উঠতে থাকে। এই দৃশ্য মোহনীয় দৃষ্টিতে দেখছে জেহের। ফালাকের 2 পায়ের নোপরের শব্দ কানে ভেসে আসছে জেহেরের। ফালাক চোখের আড়াল হতেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করল। বাড়ির মধ্যে এসে সোজা রান্নাঘরে চলে গেল ফালাক। জড়িয়ে ধরল রুবাইদাকে। আশেপাশের মহিলারা ভীত চাহনি দিয়ে আছে, বিশেষ করে কাজের লোকগুলো। রুবাইদাকে অতি সহজে কেউ স্পর্শ করতে পারে না। যদি কেউ আসে তো তাকে অনেক কিছু ভোগ করতে হয়। তবে আজ এমন কিছুই হলো না। মিনিট 5 হয়ে গেল ফালাক জড়িয়ে ধরে আছে রুবাইদাকে। রুবাইদা নিজেও খুশি মুখে ফালাককে ধরে রেখেছে। পাশে দাঁড়িয়েছিল জেহির ও জিসানের মা ফরিদা। কিছুটা তাচ্ছিল্য সুরে বলে, তুমি তো কাউকে নিজের গায়ে ঘেঁষতে দাও না, আজ হঠাৎ এই মেয়েকে নিজের কাছে আনলে যে? রুবাইদা বুঝল ফরিদার বাক্যের অর্থ। ফরিদা তাকে খোঁচা মেরে কথাগুলো বলেছে। কিছুটা শাসনের দৃষ্টিতে ফরিদার দিকে তাকিয়ে রুবাইদা বলে,
আমার মেয়েটা এতগুলো বছর পর আমার কাছে এসেছে, ওকে দূরে রাখি কি করে? এমনভাবে বলছো যেন তোমার রক্তের মেয়ে। ওই তো 2 দিন হলো এলো, তাও আবার আশ্রম থেকে। এতে নিশ্চয়ই তোমার সমস্যা হতে পারে না, তাই না ফরিদা? আমি কাকে নিজের গায়ে ঘেঁষতে দিব কাকে দিব না এটা একান্তই আমার ব্যাপার, তুমি এসব নিয়ে মাথা ঘামাবে না। রাগে গা রিরি করে উঠছে ফরিদার, তবুও নিজেকে সংযত রাখলো, মন দিল নিজের কাজে। এই বাড়িতে এতগুলো কাজের লোক থাকলেও নিজেদের পছন্দের রান্না নিজেরা করে খায়। কাজের লোকগুলো তাদের শুধু সাহায্য করে। ফালাক ঘরে চলে এলেও ফরিদার কথা শুনে মন খারাপ করেছে, কিন্তু রুবাইদা তার হয়ে কথা শুনিয়ে দিয়েছে। এখন তার মন খারাপ না করলেও চলে। গোসল করে বাইরে এসে জানালার কাছে দাঁড়াতেই ফালাক দেখলো সে জঙ্গল। মর্জিনা বলেছিল এটা নাকি বুড়ির জঙ্গল। এক বুড়ির রহস্য আছে, অনেক বড় একটা জঙ্গল। এই জঙ্গলে ঢুকলে অনেকেই হারিয়ে যায়, কিন্তু দিনের আলোতে জঙ্গল দেখে ফালাকের কাছে এমন কিছুই মনে হচ্ছে না। ফালাক জঙ্গল দেখছে এমন সময় ফালাকের কানে ভেসে আসে মধুর বাজনা। ওপর থেকে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে। ফালাকের কাছে এটা অতি পরিচিত লাগতে থাকে। অবশেষে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দেয়। হারমোনিকা কোথায় বাজছে এটা দেখতে চায় ফালাক, তাই না চাইতেও চোখ খুলে বাইরে আসে। উপরের থেকে শব্দ পেয়ে দৌড়ে যায় ছাদের দিকে। দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসে। রিনিঝিনি করে নুপুরের শব্দের সাথে হারমোনিকা যেন এক মধুময় পরিবেশ সৃষ্টি করেছে। ছেড়ে দেওয়া চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে ওনার সাথে। ছাদে এসে পৌঁছানোর পর হাঁপাতে থাকে ফালাক। একটি চিলেকোঠার কাছে এসে দাঁড়িয়েছে, কোথায় হাত রেখেছে নিজেও জানে না, শুধু চোখ বন্ধ করে হাঁপাতে থাকে। ভুলেই গেল হারমোনিকার কথা। ফালাক হাত সরাতেই এক ঝাঁক পায়রা উড়াল দিল ওখান থেকে। কিছুটা ভয় পেয়ে সরে আসলো ফালাক, পিঠ ঠেকল কারো বুকের মাঝে। পায়রাগুলো উড়তে থাকে আকাশে বাতাসে। ফালাক চোখ ছোট ছোট করে ওই আকাশে দেখছে পায়রাগুলো। হাতের সাথে কিছু একটা সংঘর্ষ লাগতেই পেছনে ঘুরে দেখল জুলফিকারকে। জুলফিকারের হাতের কাছে সেই হারমোনিকা। ফালাক এখন ভয় পেল না, অবাক হয়ে দেখছে, ভাবছে ইনি তো পাগল, তারপরে এত সুন্দর হারমোনিকা বাজাতে পারে। বাহ। ফালাক একটি সালোয়ার কামিজ পরে আছে, যার ওড়না ও সালোয়ার লাল রঙের, কামিজ পিঙ্কের ওপর লাল সুতোর কাজ। ওড়নাটা বড় করে মেলে গায়ে দেয়া, 2 হাতে ধরে আছে ওড়নার নিচের অংশ। জুলফিকার দেখছে ফালাককে। বাম পাশ থেকে ওড়না ধরে ফালাকের মাথায় দিয়ে দিল। ফালাক নিস্তব্ধ হয়ে দেখতে থাকে। জুলফিকারের সুরমা চোখটা ফালাককে আকৃষ্ট করেছে। জুলফিকার পাগলা মুখের হামিষ্টি হাসি দিয়ে বলে, আমার বউকে খুব সুন্দর লাগছে। আমার বউকে পরীর থেকেও সুন্দর লাগে। এই বউ, তুই থাকিস কোথায় রে? তোকে অনেক খুঁজি আমি। একটু আসিস আবার চলে যাস, এমন করিস কেন? ফালাক কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে দেখছে জুলফিকারকে। কোনো উত্তর পাচ্ছে না জুলফিকার। এবার 2 হাত দিয়ে চেপে ধরল ফালাকের 2 বাহু। শক্তপোক্ত 2 হাত ফালাকের নরম দেহ ধরছে, তাও খুব জোরে। ব্যথা অনুভব করল ফালাক, ফিরে এলো বাস্তবে। এবার ভয় লাগলো ফালাকের। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ফালাক। জুলফিকার বলতে থাকে, এই বউ, বল না যাবি না? কোনো উত্তর না দিয়ে অনেক কষ্টে নিজেকে ছাড়ালো ফালাক। চলে যেতে লাগলো। দৌড়ে সিঁড়ির কাছে আসতেই ফালাকের হাত ধরে ফেলল জুলফিকার। ফালাকের হাতে কিছু কাচের চুড়ি ছিল, যার অধিকাংশ ভেঙে গেল। ফালাকের হাত কিছুটা ছিলে যায়, ব্যথা পায় প্রচুর। অতিরিক্ত ব্যথার কারণে চোখ দিয়ে জমে থাকা পানি ধীরে ধীরে চোখের নিচ দিয়ে গড়িয়ে পড়তে থাকে। জুলফিকার নিজের হাতের মুঠোয় ফালাকের হাত ধরে রেখেছে, আর সেই হাত ফালাক ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। ফালাক একবার জুলফিকারকে দেখছে, আবার নিচের দিকে দেখছে, ভাবছে কেউ আসলে তার কাছে সাহায্য চাইবে। ফালাক অনেকক্ষণ ধরে ব্যর্থ চেষ্টা করার পর অবশেষে ফোপাতে লাগলো। জুলফিকার সাথে সাথে ছেড়ে দিল ফালাকের হাত। হাতের দিকে তাকাতেই দেখলো রক্ত জমাট বেঁধেছে, সাথে কিছু জায়গা ছেড়ে গেছে। ফালাককে আটকাতে যাবে তার আগেই ফালাক দৌড় দিল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ধাক্কা খেল রুবাইদার সাথে। রুবাইদা সামনে নিল ফালাককে। এখনো ফোপাতে থাকে ফালাক। রুবাইদা প্রশ্ন করে, কি হয়েছে তোর? ফালাক কান্না করতে ব্যস্ত। রুবাইদা দেখলো ফালাকের হাত, উপরের দিকে তাকিয়ে দেখলো জুলফিকারকে। বুঝতে পারলো কি হয়েছে। জুলফিকারকে বলে, তুমি তোমার ঘরে যাও,
মায়ের কথার অবাধ্য হলো না জুলফিকার। ছোট থেকে মায়ের কথা শুনেছে, এখন সেই পাগলা হওয়ার পরও মায়ের আদেশ একটু বেশি শুনতে থাকে। যদিও পুরনো কথা মনে নেই, চলে গেল নিজের ঘরে। ফালাককে নিয়ে ঘরে এলো রুবাইদা। ফালাকের হাতে ব্যান্ডেজ করে দিল। ফালাকের মুখে হাত দিয়ে বলে, বিকেলের দিকে ছাদে আমার পাগলা ছেলেটা থাকে, ওর ওখানে থাকতে ভালো লাগে। তুই যেহেতু ওকে ভয় পাচ্ছিস, এদিকে যাবি না। উনি হারমোনিকা বাজাতে পারে? আমার ছেলেটার অনেক গুণ আছে, শুধু জীবনটা ওকে পাল্টে দিয়ে এই এক ঘরে করে দিয়েছে। কি হয়েছিল তার? অনেক কাহিনী রে, অন্য একদিন জানতে পারবি। দুপুরে তো কিছুই খাসনি, আয় আমি খাইয়ে দিই। ফালাক ড্রয়িং রুমে এসে বসল। রুবাইদা ওকে খাইয়ে দিচ্ছে। ফালাক খেতে খেতে প্রশ্ন করে, আমার আম্মু মারা গেছিল কিভাবে? মাছের কাটা বেছে খাওয়াচ্ছিল রুবাইদা। ফালাকের মুখে এমন কথা শুনে বলে, তোর মায়ের মৃত্যুর সময় আমি ওর কাছে ছিলাম না। শুধু তাই না, ও যে কবে কখন মারা গেছে ওটাও আমি জানি না। তোকে নিয়ে যেদিন আমাদের বাসায় আসে আমাকে বলেছিল ওর ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে, কিছুদিন আমার এখানে আশ্রয় লাগবে। তোর বাবা ভালো মানুষ না, তার থেকে তোকে লুকিয়ে রাখতে হবে, আমিও আশ্রয় দেই। কিন্তু একদিন তোর মা তোকে নিয়ে চলে গেল। আমাকে শুধু বললেন এই বাড়িতে থাকলে এই বাড়ির ঠিকানাও পেয়ে যাবে, কারণ ওই লোকের এদিকে কি কাজ থাকে। তোকে এমন জায়গায় রাখতে চাই যেখানে তোর বাবা তোকে খুঁজে পাবে না। তারপর তোকে নিয়ে চলে গেল, আমাকে আশ্রমের ঠিকানা দিল। কয়েকদিন যাই তোর ওখানে। তোর মায়ের মৃত্যুর খবর অনেক দিন পর পাই, ধীরে ধীরে যাওয়া কমিয়ে দেই, শুধু মাসে মাসে টাকা পাঠাই। আমার বাড়ির অবস্থা দেখে তো বুঝতেই পারছিস কত ধকল গেছে এই বাড়ির উপর দিয়ে। আচ্ছা মিষ্টিমা, তোমাদের বাড়ির পেছনের ওই জঙ্গল কিসের? লোকে বলে বুড়ির জঙ্গল, অবশ্য এই জঙ্গলের কোণা দিয়ে গেছে কবরস্থান। গা কেঁপে উঠল ফালাকের। এসব ভৌতিক পরিবেশ শুনলেই ভয় লাগে। ফালাকে ভয় পেতে দেখে হাসল রুবাইদা। ফালাকের সামনে পানির গ্লাস দিয়ে বলে, এখনো সেই ভয়ে পেয়ে গেলি, বড় আর হলি না। এসব শুনলেই তো ভয় লাগে। পাগলি মেয়ে, ভয়ের কিছু নেই, আমরা আছি তো। আমি এত বছর এখানে সংসার করি, একটুও ভয় পাই না। শহরে এসব ভয় ভীতি নেই, গ্রামে আসলেই এই জন্য গা ছমছম করে। যত কাহিনী সব গ্রামেই ঘটে। হেসে দিল রুবাইদা। ফালাককে খাইয়ে দিয়ে বের হতে হতে বলে, এখন একটু ঘুমা, সন্ধ্যায় একসাথে নাস্তা করব সবাই মিলে। রুবাইদা দরজাটা চাপিয়ে চলে গেল। ফালাক ঘুমিয়ে যায়। চোখ বন্ধ করতেই জুলফিকারের মুখটা ভেসে আসে। বড় বড় পাগলাটের দাড়ি আর চুলগুলো থাকার পরও ভয়ঙ্কর মুখের জুলফিকারের মুখে একটি হাসি ফুটে থাকে। ফালাক যখনই জুলফিকারকে দেখেছে তখনই সেই হাসিটা তার চোখে পড়েছে। বদ্ধ চোখে জুলফিকারকে দেখে ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়। সন্ধ্যার দিকে নাস্তা বানাতে ব্যস্ত সওদাগর মহলের গিন্নিরা। ফালাক রান্নাঘরে আসতেই ফরিদা বলে, তোমার বোনের মেয়েটা তো আসবে, থাকবে কোন ঘরে? এই বাড়িতে যে ঘর পরিষ্কার তা তো আশ্রয় পেয়েছে একজন, দিন দিন বাড়িতে না একটা আশ্রম হয়ে উঠেছে। চোখ রাঙিয়ে তাকালো রুবাইদা। ফরিদা ভয় পেল কিছুটা। বাড়ির বড় বউ হওয়ার কারণে রুবাইদার সম্মান একটু বেশি। রুবাইদার কথা মেনে চলে সবাই। ফালাক গলা খাকারি দিয়ে বলে, আমি মর্জিনার ঘরে থাকতে পারবো, নতুন যে আসবে সে না হয় বড় ঘরটাতে থাকলো। কড়াইতে সিদ্ধ নুডলস ঢালতে ঢালতে রুবাইদা বলে, তার কোনো দরকার নেই, আমি ওর জন্য অন্য রুম পরিষ্কার করতে বলেছি মর্জিনাকে। তখনই কোমর থেকে ওড়না খুলতে খুলতে উপস্থিত হয় মর্জিনা। বলে, পরিষ্কার করছি ঘর, এখন আর কি কি করতে হবে? গোসল করে নে, নাস্তা করে চা নিয়ে যাবি, আর কেউ কোনো কাজ দিলে করবি না। সন্ধ্যার পর পড়তে বসার কথা এত বলে দিতে হয় কেন? তোমাদের বাড়িতে আজ মেহমান আসবে, তাই তো কাজ করতে হবে। তোকে যা যা করতে বলা হবে সব সন্ধ্যার আগে, রাতে খাওয়ার আগ পর্যন্ত পড়ার টেবিল ছাড়া কোথাও থাকবি না। আচ্ছা গিন্নিমা। এই উপদেশ তোর জন্যেও পালাক। ফালাক একবার মর্জিনার দিকে তাকালো। হাসছে মর্জিনা। রুবাইদা পড়া চোর দেখতে পছন্দ করে না। মর্জিনাকে পড়ালেখা করার সুযোগ দিয়েছে সে। মর্জিনা স্কুল করে এসে বাড়ির বাগান দেখে। এছাড়া রুবাইদা যেসব কাজ দেয় সবই মর্জিনা করে। রুবাইদা ছাড়া কারো কথা শোনে না মর্জিনা। ফালাক মৃদু হেসে বলে, আজ আমার ছুটি, কাল থেকে পড়বো।
খুন্তি দিয়ে কড়াইয়ে নুডলস নাড়াচাড়া করছিল রুবাইদা। ফালাকের কথা শুনে হাত থেমে যায়। ফালাকের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আচ্ছা, আজ তাহলে ছুটি, কিন্তু কাল থেকে যেন কোনো ফাঁকিবাজি না দেখি। ঠিক আছে। গ্যাস বন্ধ করে বাটিতে বাটিতে নুডলস বেড়ে রুবাইদা একটা বাটি মর্জিনার দিকে এগিয়ে বলে, এটা জিসানকে দিয়ে আয়, ছেলেটা আজ দুপুরে কিছু খায়নি। সাথে সাথে নাকচ করল মর্জিনা, বলে, আমি ওনার সামনে যাব না, আমাকে দেখলেই খামসি মারে। আমি গোসল করতে যাচ্ছি, যদি পারো তো আমাকে দিয়ে আরো আধা ঘন্টা খানিক এই রান্নাঘরেই কাজ দেও। চ শব্দ উচ্চারণ করল রুবাইদা। ফালাককে বলে, তুই কি পারবি জিসানকে নুডলস দিতে? ফালাক বাটি নিয়ে বলে, হ্যাঁ পারবো। মর্জিনা চোখ বড় বড় করে বলে, খাল কেটে কুমির আনতে যাচ্ছ? চোখ রাঙালো রুবাইদা। মর্জিনা ঢোক গেলে বলে, আচ্ছা যাও। মর্জিনা গেল নিজের ঘরের দিকে। ফালাক বাটি হাতে নিয়ে বলে, ওনার ঘর কোন দিকে? উপরে যে ডান দিকের একেবারে কোনায়। ফালাক চলে গেল উপরের দিকে। ডান দিক থেকে কোণার দিকে যেতেই অদ্ভুত কী সব শব্দ কানে ভাসছে তার। বেশি একটা পাত্তা না দিয়ে যেতে থাকে কোণার ঘরে। কিছু দূর হাঁটার পর ফালাক অনুভব করলো ওর ওড়নাটা গলার কাছে আটকে গেছে। থমকে গেল ফালাক সেখানে। ওরা কোথাও বেঁধে গেছে কিনা দেখতে পেছনে ঘুরল ফালাক। দেখতে পেল সেই পাগলকে। জুলফিকার ওড়না ধরে পাগলা ঠোঁটেও লুচ্চা মার্কা হাসি বজায় রেখে আছে। ফালাক শুকনো ঢোক গিলে বলে, খাবারটা জিসান ভাইকে দিতে হবে। জুলফিকার যেন কিছুই শোনেনি। হাসতে হাসতে ওড়না টান দিয়ে কাছে আনে ফালাককে। ফালাক ওড়না টানের জন্য জুলফিকারের কাছে চলে আসে। ফালাকের হাত ধরে জুলফিকার বলে, এই বউ, তোর হাত ঠিক হয়েছে কি? ফালাক উত্তর দেয় না। জুলফিকার ফালাকের চোখের দিকে তাকিয়ে বলে, এই বউ, তুই কি 2 মিনিট পর পর বোবা হয়ে যাস? ফালাক একটু রাগ করলো, কিন্তু এই পাগলের কাছে তার রাগটা অতি তুচ্ছ। একে রাগ দেখালে উল্টো তাকেই পাগলের হামলায় পড়তে হবে। ভয়তে ফালাক মুখটাকে বিড়ালের মতো করে রেখেছে। কান্না করে দেয় ফালাক। এই বউ চুপ, কান্না করবি না। বউ খালি পালায় আমার থেকে, আবার কাছে আসলে কান্না করে। এমন বউ ভালো না, পিটাবো কিন্তু কান্না করলে। ভয় পেল এবার ফালাক। জোরে চিল্লিয়ে বলে, মিষ্টি মা। মিষ্টি বউ। জুলফিকারের মুখে মিষ্টি বউ শুনে ভ্রু কুঁচকে ফালাক বলে, কে মিষ্টি বউ? তুই মিষ্টি বউ, কিন্তু তুই কান্দনি বউ। হাসতে জানিস না, খালি কান্না করিস। আজ হাসবি আমার সামনে। আয় বউ, তোকে হাসাবো, তারপর বাসর করব। আমি হাসবো না। না, তোকে হাসতেই হবে। আয় বউ, হাসাবো তোকে। আমি হাসবো না বললাম তো। তাহলে কি কান্না করবি? আচ্ছা আয়, তোকে কান্না করাবো। আমি কান্না করছি। তোকে আরো কাঁদাবো। আয় বউ। কোথায় যাব? আমার ঘরে। না, আমাকে এখন পড়তে বসতে হবে। ও মিষ্টি মা। এই মিষ্টি বউ। আমি আপনার মাকে ডাকছি। আমি আমার বউকে ডাকছি। আপনার মা আসলে আপনাকে মারবে কিন্তু। বউকে নিলে মা মারবে না, আমি বউ নিয়ে বাসর করব। মা মারবে কেন? থতমত খেলো ফালাক। এই লোক পাগল হয়েও কি বলে। জুলফিকার ফালাকের হাত ধরে টানতে থাকে, কিন্তু ফালাক যেতে নারাজ। না পেরে ফালাক এবার চিল্লিয়ে বলে ওঠে, মিষ্টি মা আমাকে বই পড়তে বলেছে, আমি পড়তে বসবো। তুই আমার ঘরে বসে পড়বি। আমার বই তো নিচের ঘরে, নিয়ে আসতে হবে তো। যা নিয়ে আয়। নুডলস জিনিসটা ভাইকে দিয়ে আসি। জুলফিকার এবার তাকালো ফালাকের হাতের দিকে। নুডলস দেখে খুব করে নিয়ে বিনা চামচে হাত দিয়ে খেয়ে নেয়। ফালাক দেখছে এমন অদ্ভুতভাবে খাওয়া। মনে মনে বলে, পাগলের আবার খাওয়ার ধরন লাগে নাকি? জুলফিকারের দাড়িতে কিছু নুডলস লেগে আছে। খাবার শেষ করে বাটি ফালাকের হাতে দিয়ে বলে, এই নে, আমি খেয়েছি, এবার যা বই আনবো। ফালাক চলে যেতে নেয়। 2-1 পা হেঁটেই থেমে যায়। পেছনে ফিরে কয়েক সেকেন্ড দেখলো জুলফিকারকে। ঠোঁট থেকে শুরু করে দাড়িগুলো নুডলসে ভরে গেছে। কিছু একটা ভেবে এগিয়ে এলো ফালাক। ওড়না দিয়ে ঝাড়া দিতে থাকে জুলফিকারের ঠোঁটে। দাড়ি থেকে নুডলসগুলো পরিষ্কার করে ফালাক। জুলফিকার তার কালো ঠোঁটের হাসি বজায় রেখেছে। ঠোঁট কালো হলেও ফালাক তার অতি নিকটে। ফালাকের চোখ আপনা আপনি দেখতে থাকে। বিশেষ করে ফালাকের নজর জুলফিকারের এই হাসিটা। এই হাসিতে স্নিগ্ধতা প্রকাশ পায়। ফালাক নিজেও ঠোঁট প্রসারিত করে হেসে দেয়। হঠাৎ পাশ থেকে বিকট শব্দে বাস্তবে ফিরে এলো ফালাক। পাশে তাকিয়ে
তাকিয়ে দেখলো জিসান হাতা গোটানো আর মাথা চুলকাতে চুলকাতে রাগি রাগি মুখোশটি করে দাঁড়িয়ে আছে। ফালাক ওর দিকে তাকাতেই জিসান বলে, আমার নুডলস কোথায়? ফালাক দেখলো নিচে ফুলদানি পড়ে আছে। এ আবার রেগে গেল কিনা বুঝতে পারছে না ফালাক কিছু বলার আগে জুলফিকার পাগলা হাসির সাথেই বলে, তোর নুডলস আনেনি ভাই, তোর মর্জিনা আসেনি। কি মজা কি মজা, আমার বউ এসেছে আমাকে নুডলস দিতে, তোর বউ আসেনি। ফালাক শুকনো ঢোক গিলতে থাকে, কারণ সামনে জিসান আরও বেশি রেগে গেছে। জিসান দৌড়ে চলে গেল নিচে। ফালাক উপর থেকেই উকি দিয়ে দেখছে জিসান দৌড়ে চলে গেছে মর্জিনার ঘরের দিকে। ফালাক নিজেও যেতে নেবে, জুলফিকার হাত ধরে নেয়, বলে, বই নিয়ে এই ঘরে আসবি কিন্তু বউ, না হলে কিন্তু তোকে কামড় দিব। হ্যাঁ আচ্ছা। দৌড়ে চলে গেল ফালাক। রান্নাঘরে এসে বাটি রেখে হাঁপাতে থাকে। রুবাইদা ফালাককে দেখে বলে, কি হলো তোর, হাঁপাচ্ছিস কেন? তোমার পাগলা ছেলে না, মানে উনি আমার থেকে বাটি নিয়ে সব নুডলস খেয়ে নেয়। রুবাইদা কিছু বলবে তার আগেই ফরিদা তেড়ে এসে বলে, আমার ছেলেটা দুপুরে কিছু খায়নি, ও নুডলস খাবে বলে বায়না করেছে। তুমি দায়িত্ব নিয়ে ওকে নুডলস দিতেও পারোনি, সোজা পাগলকে খাওয়াতে হবে। কাকে পাগল বলছিস তুই? ভুলে যাস না ও আমার ছেলে। আমার ছেলেকে উল্টোপাল্টা কিছু বললে আমি কিন্তু তোকে ছেড়ে দিব না। আমার ছেলেটা তো কিছুই খেলো না। জিসান দেখেনি তো? রুবাইদা জিজ্ঞেস করতেই ফালাক বলে, দেখেছে, এমনকি রেগেও গেছে। এখন দৌড়ে মর্জিনার ঘরে গেছে, ওকে হয়তো খামছে টামছে দিচ্ছে। রুবাইদা দৌড়ে চলে গেল। এই জিসান অনেক মারধর করে মর্জিনাকে। মাথা ঠিক না থাকলে যত মার সব মর্জিনার উপর দিয়ে যায়। মর্জিনা নিজেও ভয় পায়। ফালাকও দৌড় দিল রুবাইদার পিছে পিছে। ফরিদা বিরক্ত হলো ফালাকের উপর। এই মেয়েটা ঠিকঠাক কাজ করতে পারলে এই অঘটন হতো না। দুপুরে থেকে কিছু না খাওয়ায় অনেক বেশি ক্ষুধা লেগেছে জিসানের। এখন কি এসব বুঝবে? প্রতিবন্ধী মস্তিষ্ক কি এসব বুঝতে সহায়তা করে? ছুটে গেল ছেলের হয়ে লড়াই করতে। মর্জিনার ঘরে এসে রুবাইদা দেখলো জিসান মর্জিনার গলা টিপে ধরেছে। মর্জিনা কথা বলতে পারছে না, জিহ্বা বেরিয়ে এসেছে প্রায়। ফালাক এটা দেখে ভয় পেয়ে যায়, রুবাইদার হাত খামছে ধরে বলে, মর্জিনাকে বাঁচাও মিষ্টিমা, উনি তো মেরে ফেলবে। রুবাইদা দৌড়ে চলে গেল। জিসানের হাত সরাতে চাইলেও পারছে না, অনেক চেষ্টার পরেও ব্যর্থ। ফালাক কিছুক্ষণ দেখে নিজেও ছুটে গেল জিসানের হাত ধরতে। রুবাইদা আর ফালাক একসাথে চেষ্টা করে যাচ্ছে মর্জিনার গলা থেকে হাত সরানোর। অনেক চেষ্টার পরেও দুজনে পারছে না। ওদের চেষ্টার মাঝে জিসানের পেছন থেকে কেউ বেত দিয়ে বাড়ি মারে। ব্যথা পেয়ে মর্জিনার গলা থেকে হাত সরাতেই জিসান পেছনে তাকিয়ে দেখল জেহের। রেগে গেল জিসান। এবার জেহেরকে মারতে আসবে, তার আগেই জিসানের হাতে বেত দিয়ে মার দেয় জেহের। ব্যথা পেয়ে ওখানেই হাত ধরে কুকড়ে কান্না করতে থাকে জিসান। কান্না করে দেয় বাচ্চাদের মতো। কণ্ঠে স্পষ্টতা প্রকাশ পায় না, তবুও বোঝা যাচ্ছে জিসান কি বলতে চায়। কান্না করতে করতে জিসান বলে, আমাকে কেউ ভালোবাসে না, সবাই পচা, সবাই বাজে। আমি জুলফির কাছে যাব। জিসান দৌড়ে চলে গেল জুলফিকারের কাছে। ফরিদা ওখানে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্না করে দিল। তার ছোট ছেলে প্রতিবন্ধী বলে এক একটা অঘটন ঘটিয়ে দেয়। তার এসবের জন্য মার খেতে হয়। মা হয়ে এইসব দেখতে হয় ফরিদাকে। মুখে আঁচল গুজে দৌড়ে চলে যায় নিজের ঘরে। জেহের চলে যায় নিজের ঘরে। এখন মর্জিনার কাছে শুধু রুবাইদা আর ফালাক আছে। রুবাইদা পানি এনে দিল মর্জিনার হাতে। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে পানি খাচ্ছে মর্জিনা। একটু সুস্থ হতেই কান্না করতে করতে বলে, আমি এই বাড়িতে থাকবো না। রুবাইদা মর্জিনার চোখের পানি মুছে দিয়ে বলে, এ বাড়িতে থাকবি না তো কোথায় থাকবি? একা একটা মেয়ে, পাগলি কোথাকার। জিসানের হাত থেকে তো তাও আমরা বাঁচাতে পারছি, কিন্তু আমাদের আড়ালে কেউ তোকে ক্ষতি করলে কিভাবে বাঁচাবো? মর্জিনার কেউ নেই, এটা সত্যি। এই বাড়িতে থাকতে না পারলে তার কোথাও ঠাঁই হবে না। রুবাইদা ফালাকের দিকে তাকিয়ে বলে, ওর সাথে বসে একটু গল্প কর, আমি যাই, ওরা চলে আসবে একটু পর। রান্না করতে হবে তো। রুবাইদা চলে যেতেই ফালাক বসলো মর্জিনার পাশে। মর্জিনার উদ্দেশ্যে বলে, এরা দুই ভাই দুই রকম পাগল। একজন হাত খামছে ধরে বাসর করবে বলে, আরেকজন গলা চেপে ধরে পেটে ক্ষুধা আছে বলে। এই পরিস্থিতিতেও হেসে দেয় মর্জিনা। ফালাকের বলার ধরনটাই ছিল এমন। কিছুক্ষণ হেসে মর্জিনা বলে, জুলফি ভাই তো তাও কয়েক মাস হলো পাগল। উনি ছিল খুবই ভালো মনের মানুষ। এই প্রতিবন্ধী জিসানের বাচ্চা জিসান আমাকে ছোটবেলা থেকেই মারে।
আবার ঘন্টাখানিক পর ঘর থেকে চকলেট এনে আমার কাছে ক্ষমা চাই। কিন্তু জুলফি ভাই পাগল হওয়ার পর পাল্টে যায়। কেন? আগে তো জুলফি ভাই আমাকে বাঁচাতে আসতো, আর ওনাকে সারানোর জন্য মারধর করতে হতো না। জুলফি ভাই অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে ওনার রাগ ভাঙিয়ে দিত। জেহের ভাই দেখি ব্যাট দিয়ে মারে। যেহেতু জিসান ভাই অসুস্থ, জন্ম থেকে এমন প্রতিবন্ধী, তাকে তো মারধর করা উচিত না। জেহের ভাই ভালো মানুষ, কিন্তু রেগে গেলে এমন করে। এখন তো মাঝে মধ্যে জুলফি ভাইকেও মারে। কিন্তু কেন? এই যে যখন তখন অঘটন ঘটিয়ে দেয় তাই। কিন্তু জেহের ভাই মানুষ ভালো। এই যে জুলফি ভাইকে সবাই পাগলা গারোতে রাখতে চেয়েছিল, কিন্তু জেহের ভাই গিন্নি মায়ের কথা ভেবে ওইখানে রাখেনি। তার একটাই কথা, কষ্ট একটু হোক, কিন্তু মায়ের সন্তান মায়ের কোলেই থাকুক। জেহের লোকটা তো তাহলে ভালোই। হ্যাঁ, এই বাড়ির সবাই অনেক ভালো, শুধু ওই পাগলা জিসান বাদে। হেসে দেয় ফালাক। মর্জিনা আবারও বলে, এই বাড়িতে আরেক দল আছে, ভালো না খারাপ বুঝি না। কারা? ফুফু, বড় কর্তার একমাত্র বোন। বোন এখানেই থাকে। ওনার স্বামী গরিব বলে এই বাড়িতেই ঘর জামাই করে রেখেছে। ওনার ছেলেটাও ভালো না, মেয়েদের দিকে ভালো নজরে তাকাই না। এখন কোথায় তারা? বেড়াতেই গেছে। ফুপুর একটা মেয়ে, একটা ছেলে। ছেলের নাম তাহের, খুব বাজে নজর, আর মেয়ের নাম তামান্না। মন মানসিকতা অনেক ভালো। তুমি মিষ্টিমাকে বলনি তাহের বাজে নজরে তাকায়? না। কেন? হাজার হইলেও একই পরিবারের মানুষ। তাহির ভাইয়ের নজর যে খারাপ। আবার ওইদিকে জিসান ভাই আমাকে মারে। এত কিছু নিয়ে ঝামেলা করলে আমাকেই কথা শোনাবে। তাছাড়া তাহির ভাইয়ের কুকীর্তি আমি নিজের চোখে দেখলেও বাহিরে দেখেছি। বাসার মধ্যে এসব বাজে কাজ করে না। আমার কাছে প্রমাণও নেই। আমি কেন তাহলে কোনো প্রমাণ ছাড়া মুখ খুলে খারাপ হব? তাও ঠিক। আচ্ছা, নুডলস নিয়ে তো উপরে গেছিলা তুমি, তাহলে জিসান ভাইকে খাইতে দাও নাই কেন? আর বলো না দুঃখের কথা। ওই যে তোমার জুলফি ভাই আমাকে ধরে বউ বউ করে ভয় দেখায়। আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা যেভাবে বাসবাস করে, মনে হয় এই লোকের বউ মরার আগে বাসর ইনকমপ্লিট রেখেছিল। আজকেও বাসর করতে চেয়েছে। মুখে হাত দিয়ে হেসে দিল মর্জিনা। হাসতে হাসতে বলে, বাসর করতে চাই তাও ভালো, আমাকে তো গলা টিপে খুন করতে চাই। তোমার কাছে বাসরটা স্বাভাবিক লাগলো? এই যে বাসর পাগল, মনে হয় যখন তখন পাগলের হাতে ধর্ষণ হব। আমি আর উপরে যাব না। পাগলের হাতে ধর্ষণ শুনেই তো হাসি পাই। এই পাগল তো খালি বাসর বোঝে। একটু সামনে আসলেই বলবে, এই বউ আয় বাসর করব। তুমি আসলে কিভাবে এখানে? পড়াশোনার নাম করে। বলেছি মিষ্টিমা আমাকে পড়তে বলেছে। সে বলে বই নিয়ে আয়, বই নিয়ে বাসর করবে। তাহলে যাও, বাসর করো বই নিয়ে। চোখ রাখালো ফালাক। মর্জিনা হো হো করে হেসে দেয়। গলায় ব্যথা যেন ভুলেই গেছে। হলরুম থেকে হই হুল্লোড়ের শব্দ আসে। ফালাক বলে, ওই মনে হয় মেহমান এসছে। হ্যাঁ, গিন্নিমা না ডাকা অবধি যাব না। কেন? গিন্নিমা আমাকে এই বাড়িতে কাজের মেয়ে না, বরং নিজের মেয়ের মতো সম্মান করে। কারো সামনে গেলে বুঝতেই দেয় না আমি এই বাড়ির কে। মেহমান আসার আগেই আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়। তারপর ওরা আড়াল হলে আমাকে ডেকে টুকটাক কাজ করিয়ে নেয়। কেন এত কিছু আমি জানি না। গিন্নিমা পছন্দ করে না যার তার সামনে মেয়ে মানুষ যেয়ে দাঁড়ানো। আচ্ছা, তাহলে আমিও যাব না। রুবাইদার ডাক শুনে ফালাক ও মর্জিনা বের হলো ঘর থেকে। ঘর থেকে বের হবার পর মর্জিনার দিকে চোখ বড় বড় করে তাকালো রুবাইদা। জিহ্বায় কামড় দিয়ে ভেতরে ঢুকে গেল মর্জিনা। ফালাক কিছু বুঝলো না, কিন্তু পিছু নিল মর্জিনার। কিছু না বোঝার কারণে প্রশ্ন করে, মিষ্টিমা অমন করলো কেন? তুমি বা ভেতরে আসলে কেন? আরে, আমার জামা কাপড় দেখছো তুমি? এমন পোশাক পরে মেহমানের সামনে গেলে তো ওরা হাসাহাসি করবে। গিন্নিমা এগুলো পছন্দ করে না। তাহলে আমি এখন জামা পাল্টাই আসি। তুমি বসো এখানে, তোমার জামা কাপড় ঠিক আছে।
ফালাক চৌকিতে বসলো। মর্জিনা চলে গেল ঘরের পেছনের সেই টিনের চালের গোসলখানায়। ফালাক চৌকিতে বসে জানালার দিকে তাকালো, বুড়ির জঙ্গলের দিকে। অন্ধকার রাস্তায় শুধু সওদাগর বাড়ির আলোকিত আলোর আবছায়া সেদিকে। সেই আলোয় একটি অবয়ব দেখা যাচ্ছে। ধীরে ধীরে অবয়বটি জঙ্গলের ভেতরে চলে গেল। ফালাক ভাবছে এই সন্ধ্যা রাতে কে যাবে ওদিকে। পুরুষ মানুষ হয়তো গেছে। মেয়েরা যে ভীতু মনের, তাদের দ্বারা সম্ভব না। পুরুষদের মন শক্ত, তারা এসব খুঁটিনাটি বিষয়ে ভয় পায় না। আগ্রহ নিয়ে দেখছে ফালাক। অবয়বটির হাতে বিন আছে, যেটা দেখা যাচ্ছে অবয়বের সাথে। ফালাক আরও গভীরভাবে খুঁজতে থাকে অবয়ব কোন দিক থেকে আসে, কারণ অবয়বের ব্যক্তিকে সে দেখতে পারছে না। এর মাঝেই পেছন থেকে খট করে শব্দ হওয়ায় চিল্লিয়ে ওঠে। মর্জিনাও এবার ভয় পায়, তবে সে চিল্লাতে থাকে না, বরং 2 হাত উঁচু করে চোখ বন্ধ করে আছে। মর্জিনাকে দেখে ফালাক শান্ত হয়, বলে, এভাবে ওই জুলফিকার পাগলার মতো পেছনে দাঁড়িয়ে আছো কেন? কি বলো? আমি জুলবি ভাইয়ের মতো পাগল? আরে না, আমি ভয় পেয়েছি। ভয় তো পাবেই। ওইভাবে কেউ জানালা দিয়ে বাহির দিকে তাকায়? আমি এই ঘরে থেকেও ওই দিকে তাকাই না। সন্ধ্যার পর জানালা খোলা রাখো কেন? ঠান্ডা বাতাস আসে। তুমি কি বুঝবা প্রাকৃতিক বাতাসের শান্তি? আমরা না ওই এসি বা ফ্যানের থেকে এই প্রাকৃতিক বাতাসে শান্তি পাই। বুঝলাম, চলো। ফালাক আর মর্জিনা এসে এবার সবাইকে সালাম দিয়ে রুবাইদার পাশে দাঁড়ালো। রুবাইদার ভাই রুহান, তার সাথে 2 মেয়ে এসেছে। বড় মেয়ে রোহিণী, যে রুবাইদার বোনের মেয়ে, ছোট মেয়ে রুহি, যে রুহানের মেয়ে। রুবাইদা ফালাককে নিজের কাছে এনে বলে, এই হলো আমার মিষ্টি মা। তোর পারজানা আন্টির কথা মনে আছে? ওর মেয়ে ফালাক রাশমিনা। রোহিণী উঠে দাঁড়ালেও ফালাকের সামনে এসে দাঁড়িয়ে বলে, মনে আছে আমার কথা? ফালাক মাথা নাড়ালো, অর্থাৎ তার মনে নেই। এই তো 9 বছর আগের কথা, কিন্তু তারপরও তার তেমন কিছু মনে নেই। রোহিণী আলতো হেসে বলে, আজ থেকে 9 বছর আগে তোমার তখন সম্ভবত 8 কি 9 বছর ছিল। এই বাড়িতে আসো, আমরাও ওই সময় বেড়াতে এসেছিলাম। তুমি তো তোমার মা ছাড়া কারো কাছে যাও না। নতুন কাউকে দেখলেই মায়ের কোলে মুখ লুকাতে। কত কষ্ট করে তোমাকে খালামণি নিজের কোলে নিয়েছিল। তুমি এত সুন্দর দেখতে ছিলে যে আমরা খালি তোমাকে নিয়ে খেলা করতে চাইতাম, কিন্তু তুমি আসতেই না। ফালাকের চোখ চিকচিক করে উঠল। মায়ের স্মৃতি মনে পড়ল। মা ভক্ত ছিল ফালাক, কারো কাছে যেত না। এক কথায় সে ভয় পেত। যে তার বাবাকে ভয় পেত, সে বাকি লোকদের ভয় পাবে না, এটা অস্বাভাবিক। খুব ছোট থেকে ফালাক কবে তার বাবার আদর পেয়েছে মনে পড়ে না আজও। বাবা নিয়ে কিছু কল্পনা করতে গেলেই কেমন অন্ধকার ঘর, লাল রক্তিম চোখ, আরও কিছু ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে। বিশেষ করে মনে পড়ে যায় ফালাকের বাবা তার মায়ের গলায় টিপে ধরে রেখেছিল। এটা দেখেই ফালাক আরও বেশি ভয় পেত। সূর্যের আলো সহ্য হতো না ফালাকের। ধীরে ধীরে এই সমস্যার সমাধান হয়। কিভাবে কি হয় কেউ কিছুই জানে না, শুধু ফালাকের মা জানে। আর কেউ হয়তো জানে না, কিন্তু কে এটা এখনও অজানা। চোখের সামনে তুড়ি বাজার শব্দে হুঁশ ফিরল ফালাকের। রোহিণী ঠোঁটে স্মিত হাসি বজায় রেখে তুড়ি বাজিয়েছে। ফালাক একটু কেঁপে উঠল। রোহিণী আলতো হেসে বলে, কলেজে নতুন ভর্তি হয়েছে শুনলাম। বেস্ট ফ্রেন্ড কি হয়েছে? না, আমি তো এই জায়গার কিছুই চিনি না। ধীরে ধীরে সব জানতে পারবে। জানো তো, ফারজানা আন্টি আমাকেও খুব ভালোবাসতো। তুমি আসার জন্য ভালোবাসা একটু কমে গেল। যদিও তুমি আসার অনেক আগে থেকেই আমাদের সাক্ষাৎ কম হতো। বিয়ের পর আন্টি তো আসতোই না। এই জন্যই বুঝি নজর দিয়েছিলে? আজ তো একেবারে আমার কাছে আম্মি নেই। মুখটা মলিন হয়ে গেল রোহিণীর। কথাগুলো মজা করে বলেছিল, যদিও ফালাকের মুখ দেখে বোঝা যাচ্ছে সে অন্য ভাবনায় বিভোর। রোহিণী একজন সাইকিয়াট্রিক ডক্টর। রোগীদের কাছে থেকেই পরখ করে সে। সেদিন থেকে ফালাকের মর্মাহত অবস্থা খুব ভালোভাবেই উপলব্ধি করে নিল। রোহিণী কথা এড়াতে বলে, শোনো, এবার আমরা কাজিন মহল এক হয়েছি, সাথে তুমিও আছো। সেই ছোটবেলার পুনরাবৃত্তি। তফাৎ হলো আমরা বড় হয়েছি আর তুমি অনেকটাই পরিবর্তন। এখন কিন্তু আমাদের সাথে অনেক আনন্দ মজা করতে হবে। হাসলো ফালাক। মনের মধ্যে আম্মিকে কাছে না পাওয়ার কষ্ট মর্জিনা ওদের কথার মাঝে বলে, পরিবর্তন তো পালাকাবু হয়েছে। এটা যেমন ভালো দিক, তেমন
পরিবর্তন জুলপি ভাইও হয়েছে। আমরা কি আগের মতো আনন্দ করতে পারবো? কেন পারবো না? আপু তুমি জানো না, তুমি তো এই 5 বছর আসোইনি। 5 বছর না, এই 1 বছরে যাহা গেল জুলপি ভাইয়ের উপর দিয়ে, তাতে তুমি নিজেই ভয় পাবা। সব ঠিক করতেই তো আমি এসেছি। মানে? আমাকে খালামণি ডেকেছে জুলফিকার ভাইয়ের ট্রিটমেন্ট করাতে। তার মানে তুমি জুলপি ভাইকে ঠিক করতে পারবা? আনন্দের সহিত বলে মর্জিনা। রোহিণী মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। মর্জিনা আবারও বলে, প্রতিবন্ধীদের সুস্থ করতে পারো আপু? বেশি কিছু না, ওই কারো গলা টিপে ধরবে না। স্বাভাবিক পাগল হয়ে থাকলেও সমস্যা নেই, শুধু কারো গলা, বিশেষ করে আমার গলা না টিপলেই হবে। হো হো করে হেসে দিল রোহিণী আর রুহি। রুবাইদা আর ফালাক মিটিমিটি হাসতে থাকে। মর্জিনা ভয় পেয়ে এই উপায় খুঁজছে। মর্জিনা লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ফালাক মর্জিনার উদ্দেশ্যে বলে, পেছনে ঘুরে দেখো মর্জিনা। ঘুরে দাঁড়িয়ে আতকে উঠল মর্জিনা। পেছনে বাঘের চেয়েও ভয়ানক ব্যক্তি তার জম দাঁড়িয়ে আছে। জিসানকে দেখে কেঁপে উঠল। জিসান মাথা চুলকাতে চুলকাতে এগিয়ে আসছে মর্জিনার কাছে। আপনা আপনি নিজের হাত গলায় ধরে রাখল মর্জিনা। পিছিয়ে যেতে নেয়। ফালাকে এগিয়ে আসতে নিলে রুবাইদা হাত ধরে থামিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।